ওখানে? আহ না, আমার এখানে নেটওয়ার্ক ডিস্টার্ব করছিল এমনি। ওকে, এখন আমার কথা শুনতে পাচ্ছো? জি জি ভাই। টিউবারকুলিন স্কিন টেস্ট এই পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে এটাই। ফলস নেগেটিভ কিসে কিসে হয় সেটা আমাকে বলে দাও। What are the cause of false negative TB skin test? রিসেন্ট ইনফেকশন, সিভিয়ার ইনফেকশন, malnutrition, immunocompromised, Immunocompromised, very measles, good. তারপর anti-cancer drug, Anti-cancer drug, good. Measles, good. Fantastic. আর যদি বলি ফলস পজিটিভ, লেপ্রোসিতে কি হবে ভাইয়া? ল্যাপ্রোসিতে ফলস নেগেটিভ হতে পারে, বাট নট অলওয়েজ। এটা এত ইম্পর্টেন্ট কজ না। ফলস পজিটিভ কোথায় হবে? ভ্যাকসিন যদি না থাকে, প্রিভিয়াসলি ভ্যাকসিনেটেড। একটা আরেকটা, যদি নন টিউবারকুলার নন টিউবারকুলার atypical কিছু হয় না? রাইট, যদি এটাকে অনেক সময় বলা হয় নন টিউবারকুলার মাইক্রোব্যাকটেরিয়া, বা তোমরা যেটা বললে অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়া যদি ইনফেকশন করে তখনও ফলস পজিটিভ আসতে পারে। আর আগে জেরেনস্টেন বেশি করা হতো, এখন অনেক সময় এলইডি মাইক্রোস্কোপি করা হয় উইথ অরামিন স্টেনিং। এটাই বাংলাদেশে এখন এটা সবচেয়ে বেশি করা হচ্ছে। তাহলে ভাই ফলস পজিটিভ কিছু কিছু আসলো? বলো, তোমরাই বলো। ভ্যাকসিনেটেড প্রিভিয়াসলি অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়া, দ্যাটস অল, নো মোর। এই দুইটাই? এই দুইটাই। আরো বেশি হলে ভালো হতো না? আর কি জানি মনে বলবো। হলো তুমি মনে অনেক কষ্ট পাইলা দুইটা দেখে, আর নাই। আচ্ছা, কালচার জানো লোয়েনসেন জনসন মিডিয়াতে ইউজুয়ালি করা হয়, অনেক সময় লাগে, বাট এখন লিকুইড মিডিয়া আসছে, একটু কম সময় লাগে। লিকুইড মিডিয়াটার নামটা জানি কি? এমজিট মিডিয়া। আমি এটার ইলাবোরেশন জানি না। ব্যাকটেক মিডিয়া ছিল না একটা? ব্যাকটেক প্যাকটি মিডিয়া, নাকি জেনেছিল? হ্যাঁ ব্যাকটেক একটা মিডিয়া ছিল, কিন্তু এটা খুব বেশি ইউজ করে না এখন আর। জিন এক্সপার্ট করে না এখন। জিন এক্সপার্ট তো তোমার না, কালচার না। জিন এক্সপার্ট ইটস এ নিউক্লিক অ্যাসিড অ্যামপ্লিফিকেশন টেস্ট। এটা কি আরটিপিসিআর কি হয়? কিসে? আরটিপিসিআর না, এটা একদম পিসিআর না, এটা একটা নিউক্লিক অ্যাসিড অ্যামপ্লিফিকেশন টেস্ট। মানে এটা পিওর পিসিআর এর মধ্যে পড়ে না, ঠিক আছে? পিসিআর এর মতোই বলতে পারো, লাইক মানে মিনি পিসিআর, ঠিক আছে? ইটস এ মিনি পিসিআর, যেখানে আমরা একই সাথে ডিএনএ ডিটেক্ট করি, প্লাস আরআইএফ যেটা রিফাম্পিসিন রেজিস্ট্যান্সও দেখা যায়, ঠিক আছে? যে পেশেন্টের ডিএনএ আছে কিনা, ডিএনএ আছে কিনা সেটাও দেখতে পারি, সাথে রিফাম্পিসিন রেজিস্ট্যান্স থাকলে আমরা সেইভাবে তার ট্রিটমেন্ট দিয়ে দিই, এমডিআর এর ট্রিটমেন্ট দিয়ে দিতে হয়। ড্রাগ সেন্সিটিভিটি টেস্টিং, এটা যাদের ধরো ট্রিটমেন্ট দেওয়ার পরও ফেইলিয়ার হচ্ছে তাদের ক্ষেত্রে আমরা এটা করি ইউজুয়ালি। যেমন এক্সপার্ট এমটিবি অনেক সময় আমরা পাঠাই। আর এখন আসতেছে এলপিএ। এলপিএ এটা ঢাকায় আছে, আইসিডিআরবিতে আছে, আবার আইপিএইচ এ আছে। ব্রায়ান প্রোভেসে এটা রিফাম্পিসিন এবং আইসোনাইজিন দুটোই দেখতে পারে, এবং তার পাশাপাশি আদার দেখতে পারে। এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না আমি মনে করি পরীক্ষার জন্য। ট্রিটমেন্ট থেকে যেটা আসে কমপ্লিকেশনস, মানে সাইড ইফেক্ট তো আমরা যখন ফার্মাকোলজি পড়ি সেখানে আমরা পড়েছি, সো এখান থেকে আমরা সাইড ইফেক্ট পড়বো না। আচ্ছা ভাই, ট্রিটমেন্টে কি কোনো নতুন এডিশন হয়েছে কিছু? ওই যে ইন কেস অফ স্ট্রেপ্টোমাইসিনের জায়গায় এখন আমরা শুধু লেভোফ্লক্সাসিন দিই, দ্যাটস আ নিউ চেঞ্জ। আচ্ছা, প্রথম 2 মাস এটা কি প্রথম 2 মাসে হবে নাকি পরের টোটাল 6 মাসে লিভোফ্লক্সাসিন থাকবে এটা? এটা 6 মাসে দিব আমরা। আচ্ছা, প্রথম 2 মাস 4FDC তো ডেইলি খাইতে হয়, আর পরের 2 মাস তো হচ্ছে 2FDC কি সপ্তাহে 3 দিন নাকি ডেইলি? ডেইলি 2FDC প্লাস লেভো, মানে লেবোটা চলবে আর কি, লেবোটা এক্সট্রা অ্যাড হয়েছে। ডেইলি মানে ওগুলা 6 মাস টোটাল ডেইলি ওগুলা সব চলবে, প্লাস লিভোফ্লক্সাসিনও চলবে। হ্যাঁ, টাইপ ক্যাটাগরি 2 আর কি, মানে রিট্রিটমেন্ট বা ট্রিটমেন্ট ফেইলিওর যাদের তাদের ক্ষেত্রে এটা দিতে হবে। অ্যাডভার্স ইফেক্ট সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা আমরা ফার্মাকোলজিতে দেখেছি। The definition of MDR-TB and XDR-TB তোমরা জানো। MDR-TB মানে হলো কমন দুইটা ড্রাগ,
মিনিমাম আইএনএইচ এন্ড রিফম্পিসিন রেজিস্ট্যান্স। আর এক্সডিআরটিপি মানে এগুলার পাশাপাশি একটা কুইনোলন এবং একটা ইনজেক্টেবল সেকেন্ড লাইন এজেন্ট যেমন অ্যামিকাসিন বা জেন্টামাইসিন যদি রেজিস্ট্যান্ট হয়, দেন ইট উইল বি দ্য এক্সডিআরটিপি, ভেরি ডেঞ্জারাস। এটা ইয়াতে তোমার মহাখালীতে এই পেশেন্টগুলো দেখা যায়, এমডিআরটিপি এবং এক্সডিআরটিপি। নট দ্যাট ইম্পর্টেন্ট। বা ড্রাগ রেজিস্ট্যান্ট যদি থাকে তাহলে সেক্ষেত্রে কোন ড্রাগটা দেওয়া হয়? সেক্ষেত্রে তো অ্যাকর্ডিং টু রেজিস্ট্যান্ট প্যাটার্ন তোমার অনেকগুলা রেজিমেন আছে। এমডিআরটিবি এবং এইচডিআরটিবি হ্যাজ এ হিউজ রেজিমেন্টস। সবই হলো কাইন্ড অফ লাইক রিসার্চ রেজিমেন্ট। দিস ইজ বিয়ন্ড দ্য স্কোপ অফ মাই লাইন। অনেকগুলা ড্রাগ আছে, নিউ ড্রাগ, যেগুলোর নাম তুমি কখনো শুনোই নাই। ইভেন অনেকগুলা ড্রাগের নাম আমি পড়লাম যেগুলোর নাম আমি জীবনে কখনো শুনি নাই। সো রাইট নাও আমরা আগাই। নেক্সট হলো রিস্ক ফ্যাক্টরস ফর ইনভেসিভ অ্যাসপারজিলোসিস। এটা জাস্ট মুখস্থ করবে, এটা পরীক্ষাতে একবার মনে আসছিল। লাং ক্যান্সার ক্লিনিক্যাল ফিচার নট দ্যাট ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হলো প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম, পরীক্ষাতে বেশি আসে। সো দিস ইজ দ্য নন ম্যাটাস্টেটিক এক্সট্রা পালমোনারি ম্যানিফেস্টেশন হুইচ ইজ অলসো দ্য প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম। এটা কিন্তু আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় আমরা পড়েছি, যেমন এসআইডিএইচ, তাই না? এসআইডিএইচ কে করবে? স্মল সেল অর স্মল সেল কার্সিনোমা অর স্কোয়ামাস সেল কার্সিনোমা? এসআইডিএইচ ইজ স্মল সেল। এবং এই যে একটোপিক এসিটিএইচ সিক্রেশন সেকেন্ড পয়েন্টটা, এটা কে করবে? দ্যাটস অলসো স্মল সেল। তখন কি হবে? একটোপিক এসিটিএইচ যদি সিক্রেশন হয় তখন কি কমপ্লিকেশন ডেভেলপ করবে? কুশিং সিনড্রোম হবে, তাই না? That will lead to Cushing syndrome. Cushing syndrome আর এখানে হবে this is SIDH। আর hypercalcemia due to PTH-RP এটা কোথায় হবে? Small cell or squamous cell? This is in a squamous cell carcinoma. আরো কিছু প্যারানিওপ্লাস্টিক আছে, এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই হাই yield পয়েন্ট। এটা কিন্তু অনেকবার পরীক্ষাতে এসছে, সো এটা ভালো করে মুখস্থ করবা। কার্সিনোইড হতে পারে, গাইনোকোমেস্টিয়া হতে পারে। ইভেন গাইনোকোমেস্টিয়া কখন হবে জানো? যদি এইচসিজি সিক্রেশন হয় বা হরমোন সিক্রেশন হয় তখন গাইনোকোমেস্টিয়া হতে পারে। এইচসিজি অর দ্য হরমোন যদি সিক্রেশন হয় তখন গাইনোকোমেস্টিয়া হয়। নিউরোলজিক্যালের মধ্যে ক্লাসিক হলো এখানে যে লাস্টেরটা, ইটন ল্যাম্বার্ট মায়োসিনিক সিনড্রোম। বাকিগুলো কিন্তু আসতে পারে, আসবে না যে তা না, আবার ক্লাসিক বলার কারণে তোমরা বাকিগুলো যে পড়বা না তা না, যে কোনোটা আসতে পারে। এটা পরীক্ষার প্রশ্ন করা খুবই সহজ এখান থেকে, জাস্ট লিস্ট ধরে ধরে কোয়েশ্চেনটা করে ফেলবে। ডিপিএলডি অত বেশি ইম্পর্টেন্ট না। ডিপিএলডি তে যে ক্র্যাকলস পাওয়া যায় এটার একটা সুন্দর নাম আছে। একটা এক ধরনের টেপ পাওয়া যেত, এই টেপটা ধরো এখন জুতার মধ্যে, যারা খাঁচা জুতা আছে না, খাঁচা জুতা যে তোমরা পরো, খাঁচা জুতার মধ্যে দেখবা সাইড দিয়ে একটা মানে লাগানোর জন্য একটা ফিতা আছে, যখন খুলবা খোলার সময় শব্দ হয়, এটাকে ইংলিশে কি বলে বলতে পারবা? দিস ইজ নোন এজ ভেলক্রো। নাম শুনছো ভেলক্রো? জি ভাইয়া। তো ভেলক্রো আগে খুব বেশি ইউজ হতো, এখন দেখলাম যে ইউজ কমে গেছে। মানে লাগানোর জন্য, জুতা লাগানোর জন্য এটা ইউজ করা হয়তো অনেক বেশি, আরো অনেক ব্যাগের মধ্যে অনেক সময় থাকে। সো ভেলক্রো খোলার সময় যে একটা শব্দ করে, দেয়ার ইজ এ ক্র্যাকিং নয়েজ। সো যাদের এরকম ডিপিএলডি হয় তাদের যে ক্র্যাকলসটা থাকে, এই ক্র্যাকলসটা ভেলক্রো খুললে যেরকম একটা শব্দ করে সেরকম একটা শব্দ পাওয়া যায় এই ক্র্যাকলসটার মধ্যে, মানে সিমিলার অ্যাপিয়ারেন্স, ভেলক্রো টাইপ বলা। কি বললেন নামটা কি? ভেলক্রো, VELCRO। এটা দিয়ে সার্চ দিলে দেখবা, গুগলে দেখতে পাবে। এগুলো সবাই সারা জীবন টানাটানি করছে, ছোটবেলায় যখন ছিলা তখন অনেক বেশি টানাটানি করছে, শিওর। এখনো থাকে বাচ্চাদের জুতায়। হ্যাঁ, বাচ্চাদের জুতায় থাকে, বড়দের যে খাঁচা, ছেলেদের যে খাঁচা জুতাগুলো আছে ওইখানেও ফিতার মধ্যে থাকে লাগানোর জন্য। খাঁচা জুতা বলতে কোন জুতা?
কোনখানে ও জুতা? আচ্ছা, খাঁচা জুতা বলতে ওই যে পাঞ্জাবির সাথে যে জুতাগুলো পরে না, পাঞ্জাবির সাথে কালো চামড়ার জুতা যেগুলার খাঁচার মতো করে যে থাকে, পিছনে যে বেল্ট থাকে? পিছনেও বেল থাকে, এটাকে আমরা খাঁচা জুতা বলি আর কি। বিভিন্ন ও ব্যাগে, আচ্ছা। বাজারের ব্যাগে বা কাপড়ের ব্যাগেও লাগানো থাকে হ্যাঁ, বেল্ট। কাপড় ব্যাগেও থাকে। ওই যে ওই যে চর্চা ইয়া শব্দ দিয়া। হয়। হ্যাঁ বলো, যাক, ভ্যালক্রো দিয়ে সার্চ দিবা তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এক পাশে সফট পার্ট সে থাকে, খ্যাচ আরেক করে পাশে একটা রাফ খচখচ থাকে। করে একটা শব্দ হচ্ছে রাইট, ওটা। এক পাশে সব সফট পার্ট, আরেক পাশে হলো লাগানোর জন্য একটা রাফ পার্ট থাকে, রাফ ওখানে পার্ট গিয়ে থাকে। লেগে ও যায়। হ্যাঁ হ্যাঁ, এবার বুঝতে পারছি। আচ্ছা, তো সার্কোডোসিস থেকে আমি দেখলাম দুই একবার পরীক্ষাতে কোশ্চেন আসছে। সার্কোডোসিস এখানে মেইন ফিচার হলো পালমোনারি ফাইব্রোসিস আর হলো বায়োল্যাটারাল হাইলার লিম্ফোনোপ্যাথি। সো এই প্রেজেন্টেশনটাই লাগে, এই যে বায়োল্যাটারাল হাইলার লিম্ফোনোপ্যাথির একটা কমন কজ। নেক্সট কমন কজ কি? টিবি। সো যদি পরীক্ষাতে আসে যে ফলোইং আর কজ অফ বায়োল্যাটারাল হাইলার লিম্ফোনোপ্যাথি, নাম্বার 1 উইল বি সার্কোডোসিস এন্ড নাম্বার 2 উইল বি টিবি। আরো কজ আছে, লিম্ফোমাতে হয়। সো লিম্ফোমা। সার্কোডোসিস, টিবি, লিম্ফোমা আরো আছে, বাট আমরা এত বেশি ডিপে না যাই। এবং ইরেদেমা নোডোসামের একটা কমন কজ হলো সার্কোডোসিস। এন্ডোক্রাইন ফিচারটা পরীক্ষাতে আসে, হাইপারক্যালসিমিয়া। সার্কোডোসিস ইজ এ কজ অফ হাইপারক্যালসিমিয়া, এটা দেখবা হাইপারক্যালসিয়ামের কজের মধ্যে কিন্তু এই সার্কোডোসিসের নামটা আছে। কেন হয় কেউ বলতে পারবা? সার্কোডোসিসে হাইপারক্যালসিমিয়া কেন হয় জানো? ভিটামিন ডি। রাইট, অ্যাক্টিভেশন অফ ভিটামিন ডি বাই সার্কোডোসিস তো একটা গ্রানুলোমাটাস ডিজিজ, তাই না? কেজিয়েটিং অর নন TLPAR কেজিয়েটিং? 17 না, এরকম একটা ছিল। নন হ্যাঁ বলো। কেজিটিং। নন কেজিয়েটিং। সো এই যে নন কেজিয়েটিং গ্রানুলোমা হয়, ওখানে তো নিশ্চয়ই ম্যাক্রোফেজ আছে। সো ওই ম্যাক্রোফেজটা হলো তোমার এই ভিটামিন ডি অ্যাক্টিভেশন করে, অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি তৈরি করে একটু বেশি করে, তখন ভিটামিন ডি বাড়া মানে তো ক্যালসিয়ামটা একটু বাড়বে। সো দ্যাটস ওয়াই দেয়ার ইজ হাইপারক্যালসিমিয়া ইন সার্কোডোসিস। অ্যাকচুয়ালি যে কোনো গ্রানুলোমাটাস ডিজিজে কিন্তু একটু হাইপারক্যালসিমিয়া হতে পারে। সার্কোডোসিসটা হলো ক্লাসিক, এখানে হাইপারক্যালসিমিয়া হয় এবং ডায়াবেটিস ইনসিপিডাসও হতে পারে, মানে এডিএইচ লেভেল কমে যায়। নিউরোলজিক্যাল কিছু ম্যানিফেস্টেশন আছে, লেস ইম্পর্টেন্ট। সো হাইপারক্যালসিমিয়া যদি হয়, এই জন্য তার হাইপারক্যালসিউরিয়া হবে এবং ক্যালসিয়াম কিডনিতে জমা হয়, ইম্পর্টেন্ট। আর এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসে। সার্কোডোসিসে এসি যে এনজাইমটা আছে, এই এনজাইমের লেভেলটা বেড়ে যায়। ম্যানেজমেন্ট লাগবে না। ট্রপিক্যাল পালমোনারি ইওসিনোফিলিয়া, এটা আমরা যখন মাইক্রোবায়োলজি পুরো হয়তো বা 2-1 লাইন বলেছিলাম। কিসে হয় এটা? মেইনলি ইন প্যারাসাইট। প্যারাসাইট, স্পেশালি ফাইরাল ইনফেকশন উইথ বানক্রাফটি। বানক্রাফটিতে বেশি হবে, ব্রুজিয়াতে কম হয়। সো যখন মাইক্রোফাইলারি গুলো তোমার ট্র্যাপ হয়ে যায় ইন দা লাংস, পালমোনারি ক্যাপিলারিতে যদি মাইক্রোফাইলারি ট্র্যাপ হয়ে যায়, তখনই ওখানে সিভিয়ার ইওসিনোফিলিয়া হয় এবং পেশেন্টের ড্রাই কাফ এন্ড সিভিয়ার ডিসনিয়া হয়। সো দ্যাট ইজ ট্রপিক্যাল পালমোনারি ইওসিনোফিলিয়া। সো নাম দেখে আমরা সবকিছু বলতে পারবো, ট্রপিক্যাল রিজিয়নে হবে, এখানে পালমোনারি সিমটম থাকবে, এখানে ইওসিনোফিলিয়া থাকবে। ভেরি সিম্পল, ইওসিনোফিলিয়া মানে আইজি বেশি থাকবে। এখানে কিছু কজ আছে ইওসিনোফিলিয়া আর কিসে হয়, ট্রপিক্যাল ছাড়াও ওভারঅল আর কি কজ আছে? স্যার সার্কোইডোসিসে কি পালমোনারি হাইপারটেনশন হয়? পালমোনারি হাইপারটেনশন হতে পারে, বাট নট এ কমন ফিচার। ফাইব্রোসিস হয়ে হতে পারে, বাট নট এ কমন ফিচার। এটা খুব বেশি ইম্পর্টেন্স কখনো পড়ে নেই। কেন, পরীক্ষায় কোয়েশ্চেন আসছিল নাকি? না, আমি মনে হয় কোনো সময় পড়ছিলাম কিন্তু মনে করতে পারতেছি না। না, হতে পারে। সার্কোডোসিস যেহেতু একটা ক্রনিক ইনফ্লামেটরি কন্ডিশন, তোমার লাংসে ফাইব্রোসিস হয়। ফাইব্রোসিস মানে একটা কোশ্চেন আমার আসতেছে যে একটা, আমি কি পড়ছিলাম মনে হয় যে স্কিনে একটা হয়, স্কিনে হয় স্কিনে হলো একটা। লুপাস পার্নিয়া বলে ওটাকে, এই যে উপরে আছে। আমি এটাকে খুব বেশি গুরুত্ব দেই নাই।
এটাকে বলে লুপাস পার্নিও ইন সার্কোডোসিস। তোমাকে দেখাই, যেহেতু তুমি এটা উচ্চারণ করলা শব্দটা, স্কিন সার্কয়েড, এটাকে বলা হয় স্কিন সার্কয়েড। সো স্কিন সার্কয়েড অলসো নোন এজ লুপাস পার্নিও, যেটা তোমার লুপাস মানে হলো ফেসে হবে, সো ফেসের এখানে সার্কোডোসিসের ফিচার ডেভেলপ করে, সো স্কিনে প্ল্যাক এন্ড নোডিউল ফর্ম হয়, দ্যাট ইজ স্কিন সার্কয়েড। বুঝতে পারছো? আচ্ছা। হুম, হুম। মারা যায় কেন এরা সার্কোইডোসিসের পেশেন্ট? সার্কোডোসিসের ডেথ তো অনেক পরে হয়। এটা মারা যায় যখন সিভিয়ার পালমোনারি ইনভলভমেন্ট ও পালমোনারি ফাইব্রোসিস হয়ে যায়, তখন রেসপিরেটরি ফেইলিয়ার ডেভেলপ করে, দেন দ্যাট উইল বি দ্য কজ অফ ডেথ। আমি একটা পেশেন্ট দেখছিলাম আমাদের পরে? মেডিকেলে ভর্তি ছিল। কি ছিল পেশেন্ট পেশেন্ট? দেখছিলাম, হ্যাঁ, পেশেন্ট। সার্কোইডোসিস ছিল এবং হচ্ছে ওর পালমোনারি হাইপারটেনশন, তারপর হচ্ছে ঠোঁট মানে কেমন যেন হয়ে গেছিল, ফিশ না কি বলো এটাকে? ও, ফাইব্রোসিস হচ্ছিল, তাহলে কি হ্যাঁ সার্কোডোসিস ছিল? হ্যাঁ সার্কোডোসিস কিন্তু সার্কোইডোসিস। আচ্ছা হতে পারে, ওই যে স্কিন সার্কোয়েড যদি হয়, ওখানে নোডিউল ফর্ম হয়ে যেতে পারে, লোপাস পার্নিও হয়ে যেতে পারে। আচ্ছা। এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না। এখানে একটা লিস্ট দেওয়া আছে, এই লিস্টে জাস্ট নামটা তোমরা ছোটবেলায় পড়েছো, মেডিকেলে থাকতে পড়েছো, এটা যে কোন অকুপেশনে কি ধরনের ডিজিজ হয় এবং সেটার ক্যারেক্টারিস্টিক প্যাথোলজিক্যাল ফিচার, এটা একটু মুখস্থ করলে ভালো, কারণ দু একবার এখান থেকে এসছে। যেমন কোনটা বেশি আসে, যেমন অ্যাসবেস্টস খুব পছন্দ করে স্যাররা। অ্যাসবেস্টস যেমন বাংলাদেশের কোন এলাকায় হবে, ঢাকায় না চিটাং? চিটাগং। চিটাং। সো চিটাং এ হবে, এবং এখানে মেইন কমপ্লিকেশন হলো লাংসে ক্যান্সার হবে, সো কার্সিনোমা অফ দ্য লাংস। এবং তার পাশাপাশি লাংসের পাশাপাশি প্লুরাল ক্যান্সার হবে, প্লুরাল ক্যান্সারটাকে বলা হয় মেসোথেলিওমা। সো ব্রঙ্কোজেনিক কার্সিনোমা এন্ড মেসোথেলিওমা দুটো কমপ্লিকেশন। আর সবচেয়ে কমন ফিচার যেটা, এটা কমপ্লিকেশন বলতে পারো, সেটা প্লুরাল প্ল্যাক। যদি আমরা এক্সরে করি, এক্সরে দেখবো প্লুরাটা একটু, প্লুরার মাঝখানে জায়গায় জায়গায় সাদা হয়ে গেছে, দ্যাট ইজ প্লুরাল প্ল্যাক। তো এটা খুব বেশি আসে। আর যারা ধরো কনস্ট্রাকশন কাজ করে, মানে বিল্ডিং টিল্ডিং বানায়, তাদের ক্ষেত্রে সিলিকোসিস হয়। সো সিলিকোসিস হলে ইউজুয়ালি লাংসে ফাইব্রোসিস হয়। এটা হলো মোটামুটি লেস কমন একটা কন্ডিশন, বাকিগুলো অত বেশি আসে না। অ্যাসবেস্টোসিস কি যে যারা যে ওয়েল্ডিং এর কাজটা করে তাদের বেশি হয়? তাদেরও হতে পারে, ইয়েস। তবে সবচেয়ে ক্লাসিক না হলো, মানে বলো। হ্যাঁ, ক্লাসিক কি জন্য? শিপ ব্রেকিং, যারা শিপে কাজ, শিপ ব্রেক ইন্ডাস্ট্রিতে কাজ করে, তাদের বেশি হয়। কি আয়রনের যে ইয়াগুলা সেগুলা না না, পজিটিভ এজেন্টটা কি এখানে? পজিটিভ ইজ হোয়াট, অ্যাসবেস্টস ইটসেলফ। তোমার এই যে কি শিপে, ডাস্টটা কি আয়রনের ডাস্ট গুলা? না না, অ্যাসবেস্টস ইজ এ ইটসেলফ ইজ এ ম্যাটেরিয়াল, এটা ঠিক কি আছে? ওই যে আলকাতরা টাইপের? বাংলা কি বলে এটাকে? বাংলা কোনো নাম নাই। আচ্ছা আমি বলি, যে বুঝতে পারছি, ইউ নিড সাম এক্সপ্লানেশন। অ্যাসবেস্টস ছোটবেলায় তোমরা একটা সময় ইউজ করেছো, সেটা হলো যখন কেমিস্ট্রি পড়তা, হাই স্কুল না, ইন্টারমিডিয়েটে কেমিস্ট্রি পড়ার সময় দেখতা কিছু কিছু নেটের নেটের বেয়া ছিল, যে নেটের মধ্যে আমরা ল্যাম্পটা দিয়ে ল্যাম্পের উপর আমরা একটা নেট দিতাম, একটা স্পেশাল নেট ছিল। ওই নেটের উপর যদি আমরা কোনো কিছু রাখতাম, নেটটা পুড়তো না, কিন্তু অন্য উপরে যা ছিল সেটা গরম হইতো। ওই নেটটা ছিল অ্যাসবেস্টস নেট। সো অ্যাসবেস্টস অ্যাকচুয়ালি ইউজড অ্যাজ অ্যান ইনসুলেটিং ম্যাটেরিয়াল ইন শিপ। শিপের মধ্যে বিভিন্ন জায়গায় যাতে টেম্পারেচারে ড্যামেজ না হয়, এই জন্য ইনসুলেটর যে ম্যাটেরিয়াল আছে, সেই ম্যাটেরিয়ালের ভিতরে অ্যাসবেস্টস থাকে। অ্যাসবেস্টস ইজ এ ভেরি হিট রেজিস্ট্যান্স সাবস্টেন্স, যেটা সবকিছুতে ইনসুলেট করতে পারে, সেটা হিট থেকেও বাঁচাবে আবার কোল্ড থেকেও বাঁচাবে। সো ইটস অ্যান ইনসুলেটিং ম্যাটেরিয়াল, এবং শিপে এটা খুব বেশি ইউজ করা হয়। এই জন্য যারা শিপ ব্রেকিং করে, তো ভাঙার সময় তো সবকিছু ভাঙে, ইনসুলেটিং ম্যাটেরিয়ালটা ভাঙে, তখন হলো তাদের নাক দিয়ে ঢুকে লাংসে চলে যায়। বুঝতে পারছো জিনিসটা? ওই যে আগে যেমন হিটারে ইউজ করতো সেগুলা? হিটারে হিটারে মানে ওই যে ছিল কারেন্টের কি, হিটার, চুলা টাইপের আর কি। ও না, হিটারের ভিতরে যে ইউজ করা হয় সেটা হলো নাইক্রোম, ঠিক আছে? হিটারের ভিতরে যে তারটা ইউজ করা হয়, দ্যাট ইজ ইউজুয়ালি নাইক্রোম, বাট বাংলাদেশে নাইক্রোম ইউজ করে না, বা নাইক্রোমের দাম অনেক বেশি। বাংলাদেশে অনেক সময় ইভেন জাস্ট সিম্পল আয়রন দিয়ে আয়রনের একটা কমপ্লেক্স ইউজ করে। অ্যাসবেস্টস ইউজ করে, অ্যাসবেস্টস ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভ না, ইজ ইলেকট্রিক্যালি প্রবাবলি নন কন্ডাক্টিং, বাট এটা ইনসুলেটিং ম্যাটেরিয়াল। এটা তোমরা জাস্ট নেটে সার্চ দিলে ছবি চলে আসবে, দেখলেই তোমার মনে পড়বে যে কেমিস্ট্রি ল্যাবে তোমরা ইউজ করছো এটা অ্যাসবেস্টস। অ্যাসবেস্টসের নেট পাওয়া যেত।
মানে এর দিয়ে আমরা এক্সপেরিমেন্ট করতাম, ঠিক আছে। নেক্সট আমরা যাই, এগুলা হলো তোমার হাইপার সেন্সিটিভিটি নিউমোনাইটিস কোথায় হয়, এটা পরীক্ষাতে খুব বেশি আসে নাই কখনো, মনে রাখতে পারলে ভালো। এগুলো হলো সবই হাইপার সেন্সিটিভ নিউমোনাইটিস। পালমোনারি থ্রম্বোএম্বোলিয়ার ফিচার, এটা পরীক্ষাতে 2-1 বার এসছে, মানে সহজ করে পালমোনারি এম্বোলিজম। এবং আচ্ছা এখানে ভাইয়া, ওই হাইপার সেনসিটিভ নিউমোনাইটিস এখানে কিছু এক্সাম্পল দেওয়া, হুম, যেন সব ফার্মাস লাং, বার্ডফিঞ্চিয়াল লাং, এই হুম। টার্মগুলা আমার লাংটা তো শুনছি, কিন্তু বার্ডফিঞ্চিয়াল মেটওয়ার্কার। ও আচ্ছা, সো ফার্মাস লাং ফার্মারদের হবে, এদের ইউজুয়ালি কিছু ফাঙ্গাস থাকে ইন দা মোল্ড ফর্ম, ঠিক আছে। মোল্ড ফর্মে আমরা ধান চাষ যারা করে বা বিভিন্ন চাষাবাদ যারা করে, তারা মোল্ড ফর্মে, সেটা সয়েল থেকে হোক বা ভেজিটেশন থেকে হোক, ওরা এক্সপোজড হয়। তখন সেই যে মোল্ড আছে, সেই মোল্ডটা লাংসে ঢুকে এবং তার এগেনস্টে হাইপার সেন্সিটিভিটি হয়। বাকি যে ওয়ার্কার বলছো সবারই সিম্পল প্যাথোজেনেসিস হলো এই সবগুলো প্রফেশনে তাদের একটা এক্সপোজার হয় এগেনস্ট এ মোল্ড অর এ মাইক্রো অর্গানিজম যার এগেনস্টে হাইপার সেন্সিটিভিটি হয়। সো বার্ড ফ্যান্সিয়ার মানে যারা পাখি পালে, মল্ট ওয়ার্কার যারা ওই যে হুইস্কির কাজ করে, চিজ ওয়ার্কার, সো চিজেরও কিছু কণা আছে যেটা ওখানে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস থাকতে পারে। সো এটার এগেনস্টে ইউজুয়ালি একটা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন টাইপ 3 অর টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি হয়, এবং তখন লাংসের মধ্যে ইনফ্লামেশন দেখা যায়। দ্যাট ইজ হাইপার সেন্সিটিভ নিউমোনাইটিস। এটার বেশি ডিটেইলসে যাওয়ার মনে হয় সুযোগ নাই আমাদের এখানে। আচ্ছা, পালমোনারি থ্রম্বোএম্বোলাই, এখান থেকে আমাদেরকে যেটা শিখতে হবে, স্পেশালি ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম খুবই ইম্পর্টেন্ট। সো পালমোনারি এম্বোলিজমের মেইন সোর্স কি? ইটস হ্যাপেন্স আফটার, ইউজুয়ালি আফটার ডিভিটি, তাই না? পায়ের মধ্যে পায়ের ভেসেলে একটা থ্রম্বাস ফর্মেশন হয় এন্ড দেন ইট এম্বোলাইজেস টু দ্য লাংস, এবং যখন সেটা পালমোনারি আর্টারিকে ব্লক করে তখন সেটাকে বলা হয় অ্যাকিউট ম্যাসিভ পি, মানে ইনভলভমেন্ট ইন দ্য পালমোনারি আর্টারি, অথবা এবং পালমোনারি ট্রাঙ্কেও ইনভলভ করতে পারে। তো যদি পালমোনারি আর্টারি বা ট্রাঙ্কে ইনভলভ করে, দেখা যাবে যে কোনো এক পাশে অথবা দুই পাশেই সার্কুলেশন একদম স্টপড, তাই না? সার্কুলেশন একদম কম্প্রোমাইজড। সো পেশেন্টের মেজর ইফেক্ট হবে, সো কার্ডিয়াক আউটপুট কমে যাবে, হার্ট ফেলিয়ার হবে। সো ম্যাসিভ পিতে পেশেন্ট সাথে সাথে মারা যেতে পারে, কলাপস করবে এবং সাথে সাথে মারা যেতে পারে। এন্ড ইট প্রেজেন্টস লাইক অ্যাকিউট করোনারি সিনড্রোম। অ্যাকিউট করোনারি সিনড্রোমের মতো প্রেজেন্টেশন হয়, ডিফারেন্সিয়েট করা খুবই ডিফিকাল্ট। এবং সায়েন্সও ভেরি সিম্পল, যে পেশেন্টের যেহেতু সার্কুলেশনটা কম্প্রোমাইজ হচ্ছে, সো সার্কুলেটরি ফেইলিয়রের সব ফিচার পাবা। এবং যেভাবে বেশি থাকবে, যেহেতু রাইট ভেন্ট্রিকল দিয়ে ব্লাড যেতে পারছে না, আটকায় থাকতেছে, রাস্তা বন্ধ, বাইরে যাওয়ার রাস্তা বন্ধ, পালমোনারি আর্টারি ক্লোজড, দেন জেপিপি অবভিয়াসলি রাইজড হবে। ইলেকট্রোকার্ডিওগ্রামে কমনেস্ট ফিচার দেয় নাই, কমনেস্ট ফিচার হলো ট্যাকিকার্ডিয়া, দ্যাট ইজ দ্য কমনেস্ট সাইন ইন ইসিজি। আর এবিজি করলে ইউজুয়ালি পেশেন্টের হাইপোক্সিয়া থাকবে, এবং যেহেতু রেসপিরেটরি রেট অনেক বেশি হয় এই জন্য হাইপোক্যাপনিয়া থাকে। আর সার্কুলেটরি কলাপসের জন্য অ্যাসিডোসিস হয়। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হলো এমআই অ্যান্ড পেরিকার্ডিয়াল টেম্পোনেট। তো এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, আর বাকিগুলা মোটামুটি অত বেশি ইম্পর্টেন্ট আমি বলবো না। পালমোনারি হাইপারটেনশন, মেজর সার্জারির পরেও তো এমনটা হতে পারে। বলো। হ্যাঁ, মেজর Major সার্জারি operation। ইজ এ কমন রিস্ক ফ্যাক্টর, লাইক হিপ সার্জারি বা অর্থোপেডিক সার্জারি গুলো কমন রিস্ক ফ্যাক্টর। পালমোনারি হাইপারটেনশন, এখান থেকে পরীক্ষা হ্যাঁ, এমনটা হয়ে গেলে তখন কিভাবে ট্রিটমেন্ট করা হয়? লাইক এমআই, ইটস ট্রিটেড লাইক এমআই। যদি ম্যাসিভ পি হয়, ইউ ট্রিট ইট লাইক এমআই, সিম্পল। ইউ গিভ থ্রম্বোলাইটিক এজেন্টস। পোস্ট সার্জিক্যাল কেসে দিলে সমস্যা হবে না? বুঝি না, ব্লিডিং হবে না কোন কেসে? পোস্ট সার্জিক্যাল? মানে যদি হিস্ট্রি অফ সার্জারি থাকে, হুম। then you will give what? You will give other than thrombolytic agents like heparin দিবা। তোমাকে তখন রিস্ক বেনিফিট রেশিও ক্যালকুলেট করতে হবে। That is medicine. You have to always calculate the risk benefit ratio. Hypertension যখন বিপি, পালমোনারি প্রেসার যদি মোর দ্যান 25 হয়, এখান থেকে জাস্ট
কজটা মনে রাখলেই হবে, সেকেন্ডারি কেন হয় এটা পরীক্ষাতে আসতে পারে, what are the cause of secondary pulmonary hypertension. সো এটা পরীক্ষাতে আসছে একবার মনে হয়, যে রেসপিরেটরি সিস্টেমের কোন কোন ডিজিজ পালমোনারি হাইপারটেনশন করতে পারে। সো আমরা আজকে পড়েছি যে সিওপিডি ইজ এ কমন কজ অফ পালমোনারি হাইপারটেনশন, এবং ডিপিএলডি তো হতে পারে, এবং আদার যে হাইপক্সিক কন্ডিশন, এনি হাইপক্সিক কন্ডিশন ক্যান লিড টু পালমোনারি হাইপারটেনশন, ভেরি সিম্পল। ক্লিনিক্যাল ফিচার্স লাগবে না আমাদের। ম্যানেজমেন্ট থেকে যেটা আসে, এটা পরীক্ষার একটা কোয়েশ্চেন যে পালমোনারি হাইপারটেনশনের ক্লাসিক ড্রাগ কি কি। তো এখানে ক্লাসিক ড্রাগ গুলা, প্রথম নাম্বার 1 মেইন ট্রিটমেন্ট ইজ অক্সিজেন। কেন? যেহেতু হাইপক্সিয়া হয়, ভ্যাসোকনস্ট্রিকশন হয়, সো মেইন প্যাথোজেনেসিস হলো অক্সিজেনের সাথে রিলেটেড, দ্যাটস ওয়াই গিভ অক্সিজেন, নাম্বার 1। নাম্বার 2, ভেসেলটাকে ডাইলেট করতে গেলে আমাকে কিছু ভেসোডাইলেটিং এজেন্ট দিতে হবে, তো সেইগুলাই আমাকে মুখস্থ করতে হবে। সেটা আমি অন্য সময় তোমাদের সাথে হয়তো শেয়ার করেছিলাম, বাট এটা আবার হাইলাইট করি। সো ইপোপ্রোস্টেনল, iloprost, bosentan, ambrisentan, sildenafil, tadalafil, and even calcium channel blockers. Those are the drugs used for pulmonary hypertension. All of them will cause vasodilation. তো এই ড্রাগের নামগুলো মুখস্থ করতে হবে, কারণ এটা পরীক্ষাতে এসছে, ঠিক আছে? তারপর হলো নিউমোথোরাক্স, এই সম্পর্কে মনে হয় না যে খুব বেশি কিছু স্পেশাল তোমাদের সাথে শেয়ার করা আছে। মেইনলি কজটা আসতে পারে, কেন হয় এবং ক্লাসিফিকেশন ফিচার কি হয়। রেসিডেন্সিতে অত বেশি ইম্পর্টেন্ট না, ইটস মোর ইম্পর্টেন্ট ইন FCPS actually. Now I will conclude by doing one question, which is from Roddy, and that will be the last thing. Question number 171, pneumothorax নিয়ে একটা question আছে। So question number 171. Air in the pleural cavity, also known as pneumothorax. Option A. Option A কি হবে? ট্রু হবে। True, obviously, কারণ pneumothorax মানে বাতাস ঢুকবে, ইন্টারপ্লার প্রেসার ইউজুয়ালি নেগেটিভ অর পজিটিভ। নেগেটিভ। ইউজুয়ালি নেগেটিভ। নেগেটিভ, বাতাস ঢুকে সেটা নরমালাইজ হয়ে যাবে, জিরো হয়ে যাবে। গুড। অপশন বি। সো যদি এখানে এইটা একটু ট্রিকি অপশন। সো লাং কলাপস কখন হবে? টিপিক্যালি লাং কলাপস কখন হয়? নরমাল মেসি প্লুরাল ডিফিউশন যদি হয়, ম্যাসিভ নিউমোথোরাক্স অথবা টেনশন নিউমোথোরাক্স, Massive. ইউজুয়ালি টেনশনে লাংটা কলাপস হয়। সো এখানে অ্যাকর্ডিং টু রডডি ওরা নিউমোথোরাক্স বলতে অ্যাকচুয়ালি ওপেন নিউমোথোরাক্স বোঝাইছে, ঠিক আছে? ওপেন বা ক্লোজ মানে টিপিক্যাল, মানে নন টেনশন নিউমোথোরাক্স বোঝাইছে। সো এই জন্য এটা পজ দিয়েছে, ঠিক আছে? কলাপস করতে পারে, ইউজুয়ালি কলাপস করে না, বাট করতে পারে ইন কেস অফ টেনশন। এই জন্য ওরা একটা ফলস দিয়েছে, ইউজুয়ালি কলাপস করে না, বা যদি টেনশন হয় তখন কলাপস করতে পারে। সো এটা আমার কাছেও খুব বেশি পছন্দ হয় না এই অপশনটা, এই কোয়েশ্চেনটা একটু ভালো করে ফর্মুলেট করতে পারতো। সো নো কমেন্ট। অপশন সি। সি ভাইয়া ট্রু না? ক্যাপাসিটি তো কমবে, তাই না? ইউজুয়ালি নিউমোথোরাক্স পেশেন্টের ক্যাপাসিটি কমে যায়। সো এই জন্য পছন্দ হয় না আমার অপশন বিটা, কারণ কমার একটা মেইন মেকানিজম হলো লাংটা চেপে যায়, মানে কলাপস করে পার্শিয়ালি, তাই না? লাংসের ভিতর থেকে বাতাস বের হয়ে যায়, লাংসটা ছোট হয়ে যায়, সো তখন ক্যাপাসিটি কমে যায়। সো দ্যাট ইজ ফলস। অপশন ডি তে বলো। অপশন ডি। আউটওয়ার্ড না, হ্যাঁ, স্লাইড একটু আউটওয়ার্ড মুভমেন্ট হয়, হ্যাঁ দ্যাট ইজ ট্রু অ্যাকর্ডিং টু রডডি। ওরা ওদের ভাষ্য অনুযায়ী যে চেস্টে আউটওয়ার্ড মুভমেন্ট হতে পারে নিউমোথোরাক্স হলে। এটা আমরা কখনো পড়ি না, আমি রডডিতেই শুধু বললাম প্রথম। এটা কি? এটা ইজি, সবচেয়ে ইজি হলো এটা। এটা ট্রু। That's true. Viral capacity obviously reduced হবে।
ঠিক আচ্ছা আছে। ভাই, আমি একটা কোশ্চেন করি, মানে এটা একটু অন্যরকম আর কি। সাপোজ এটা হচ্ছে সাপোজ মনে করেন যারা আর্মি আর কি, আর্মি পার্সন, ধরুন বুলেট ইনজুরি হলো, চেস্টে বুলেট লাগলো বা কোনো স্ট্যাব ইনজুরি হলো, এখন সেই ক্ষেত্রে আপনার যদি প্লুরাল ক্যাভিটি যদি আপনার রাপচার হয় কিন্তু লাং হলো, সেক্ষেত্রে তো আপনার হচ্ছে এয়ার ঢুকে গেল, কোলাপস লাং হয়ে গেল বা টেনশন মধ্যে রাখছিল, সেক্ষেত্রে আপনারা কিভাবে এটা ম্যানেজ করেন? যদি কোথায় পেশেন্ট কোথায় আছে, সিচুয়েশনটা খুব ইম্পর্টেন্ট। তারপর ইমার্জেন্সিতে আসলো আপনার যে এই চেস্ট ইনজুরি হয়েছে, সাপোজ মনে করেন স্ট্যাব ইনজুরি হয়েছে, হুম। অথবা এমন হতে পারে যে বুলেট ইনজুরি হয়েছে, আপনার হচ্ছে এটা আপনার এই প্লুরাল ক্যাভিটিটা আপনার হচ্ছে ওপেন হয়ে গেছে, এখন বাতাসটা ঢুকতেছে, তখন তো আমরা সাথে সাথে এটা সিল করতে হবে না? হ্যাঁ, টেপ সিল দিয়ে দিতে করে হবে। ওয়াটার সিল ড্রেনেজ করলে তো আপনার এটা হবে না। ফার্স্ট অফ অল পেশেন্টকে আমাকে স্ট্যাবিলাইজ করতে হবে। So we stabilize the patient by giving oxygen and fluids and stuff like that, and assessment, clinical assessment করে যদি পেশেন্টের দেখা যায় যে টেনশন নিউমোথোরাক্সের মতো ফিচার আছে, হাইপোটেনশন, শক, স্টাফ লাইক দ্যাট, তাহলে তোমাকে প্রথমে করতে হবে নিডল থোরাকোস্টমি। ঠিক আছে, নিডল ঢুকাই দেবো সবার আগে, মানে দেওয়ার আগেই, চেস্ট ড্রেন দেওয়ার আগে, চেস্ট ড্রেন সময় লাগে, চেস্ট ড্রেন দেওয়ার আগে আগে নিডল থোরাকোস্টমি করে টেপ টেপ লাগায় নিডল রাখাই, তারপরে আমরা থোরাকোস্টমি প্রিপারেশন নিয়ে থোরাকোস্টমি করে দিব, এন্ড দেন ফলোড বাই সাপোর্টিভ ম্যানেজমেন্ট। সিম্পল, নাথিং স্পেশাল এখানে। মানে ওখানে হচ্ছে ইয়াটা রিমুভ করে আপনার হচ্ছে ফার্স্টে সিল করে দিতে হবে, তারপর হচ্ছে যে নিডল ঢুকে করতে হবে। নিডল থোরাকোস্টমি সবার আগে আমি যদি টেনশন সাসপেক্ট করি, নিডল সবসময় ঢুকাইতে হয় না, নিডল ঢুকাইতে হবে যখন তুমি টেনশন সাসপেক্ট করবা, লাইক ইফ ইউ হ্যাভ অ্যাবনর্মাল ভাইটাল সাইন্স, হাইপোটেনশন, ট্যাকিকার্ডিয়া, অ্যান্ড চেস্টে তোমার অনেক বেশি তোমার এটা অ্যাপেক্স সরে গেছে, অনেক বেশি হাইপাররেজোনেন্স পাচ্ছ, এই পেশেন্ট ইজ আনস্টেবল, দেন থিঙ্ক অ্যাবাউট টেনশন নিউমোথোরাক্স এন্ড গিভ দ্য নিডল থোরাকোস্টমি ইন দ্য সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস অন দ্য সেম সাইড ইন দ্য মিড ক্লাভিকুলার লাইন, তাই না? And then followed by chest drain. ওই যে নিডলটা যে ঢুকাবো, এটা কি কিছুক্ষণ পর পর নাকি ওপেন করতে হয় বা একটু? Right, open রাখলে কোনো অসুবিধা নাই তো, just keep it open, no problem. Keep it open until you have chest drain tube. Chest drain tube লাগাই দিলে তখন আর নিডল লাগবে না, নিডল খুলে ফেলবা। আচ্ছা, ঠিক আছে, আমরা এখানে শেষ করে দিই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।